সাউথ ত্রিপুরায় ব্রু সোশিও কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে যে 33rd স্টেট লেভেল হুজাগারি ফেস্টিভ্যাল 2025 সেই উপলক্ষে আমাদের মাঝে এখানে মঞ্চে উপস্থিত আছেন একটু আগে যিনি ওনার মূল্যবান বক্তব্য এবং ওনার ডিপার্টমেন্টের তরফ থেকে যে রিয়াং সম্প্রদায়ের জন্য কি কি কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রীজি এবং এই ডিপার্টমেন্ট বিস্তারিত আলোচনা করেছেন। এই ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। এই কালচারাল অর্গানাইজেশন ব্রু সোশিও কালচারাল অর্গানাইজেশনের আদরণীয় সভাপতি শ্রী শান্তি রায় রিয়াং মহোদয়, এখানে উপস্থিত আছেন অনারেবল এমএলএ শান্তির বাজার এই এলাকার শ্রী প্রমোদ রিয়াং মহোদয়, রাইমাবেলির যিনি অনারেবল এমএলএ উনিও ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন, শ্রীমতী নন্দিতা দেববর্মা রিয়াং, এখানে শ্রীমতী ডলি রিয়াং অনারেবল ইএম টিটিএডিসি উনিও ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন, এখানে অনারেবল এমডিসি শ্রী ভূমিকানন্দ রিয়াং, অনারেবল এমডিসি শ্রী সঞ্জীব রিয়াং এবং এই জেলার সাউথ ডিস্ট্রিক্টের সম্মানীয় জেলা সভাধিপতি শ্রী দীপক দত্ত মহোদয় এবং এই ডিস্ট্রিক্টের যিনি ডিএম এন্ড কালেক্টর মোহাম্মদ এবং এই জেলার যিনি এসপি মহোদয় আছেন শ্রী মরিয়া কৃষ্ণ এন্ড এখানে এই কমিউনিটির যারা লিডার্সরা এখানে উপস্থিত আছেন এবং বিশাল সংখ্যা এখানে আমি দেখতে পাচ্ছি আমার ভাই ও বোনেরা এবং জনজাতীয় অংশের ভাই ও বোনেরা এখানে উপস্থিত আছেন এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন জানাচ্ছি যে আজকের 30তম রাজ্যভিত্তিক হজগরি উৎসব উপলক্ষে। I am very glad that you have invited me to come over here and really I am surprised that such a big crowd will be present here. I never have thought of. তো আমি অত্যন্ত আনন্দিত। আমরা সবাই জানি যে রিয়াং জনজাতি গোষ্ঠী এখানে দ্বিতীয় বৃহত্তম জনজাতি গোষ্ঠী হিসেবে পরিচিত এবং ত্রিপুরী জনজাতি গোষ্ঠীর পরেই এই রাজ্যে তাদের বসবাস। জানা যায় যে বর্তমানে যে বাংলাদেশের যে চট্টগ্রাম পর্বত সেখান থেকে ওনারা অনেক আগে ত্রিপুরাতে এসেছিলেন এবং বেশিরভাগ এই যে রিয়াং জনজাতি ত্রিপুরাতেই বেশিরভাগ থাকে, কিছু অংশ আমাদের যে নাইবারিং স্টেট আছে সে মিজোরাম এবং আসামে আছে, আমার পূর্ববর্তী বক্তা সেখানে বলেছেন। যদিও ত্রিপুরীদের সাথে তাদের ভাষার অনেক মিল আছে, তা সত্ত্বেও তাদের যে সংস্কৃতি রীতিনীতি এবং জীবনযাত্রা কিছুটা ডিফারেন্স আছে এবং রিয়াং জনজাতি গোষ্ঠী যারা ত্রিপুরাতে বসবাস করেন বেশিরভাগ দেখা যায় বিলোনিয়া, অমরপুর, লংতরাই বেলি, গন্ডাছড়া এবং কাঞ্চনপুর মহকুমায় তারা বসবাস করেন। আমি একটু আগে এমএলএ মহোদয়া নন্দিতাজিকে বলছিলাম যে যারা এই রিয়াং সম্প্রদায় দে আর ভেরি ব্রেভ এবং বেশি হিন্দু দেবদেবীদের পূজা অর্চনায় ওনারা করে থাকেন এবং রিয়াং জনজাতিদের অত্যন্ত আজকে একটু আগে আমরা যার কারণে আজকের এই ফেস্টিভ্যাল যে হুজাগুড়ি যে উৎসব সেখানে যে নৃত্য হজগের নৃত্য আমরা দেখছিলাম কিন্তু কিছুটা এখানে মডিফাইড ওয়েতে সে হজগের নৃত্যটা আমরা দেখলাম কিন্তু ট্রেডিশনালি যে নৃত্য সেটা আমরা সবাই জানি এবং এই নৃত্য কিন্তু এমনিতে না অনেক এটার মধ্যে ব্যালেন্সের নৃত্য আমরা সবাই জানি এবং এর জন্য যে দক্ষতা এবং তার জন্য যে
নিপুণতা, তার জন্য অনেক প্র্যাকটিসের প্রয়োজন হয়। তো সেটা রিয়াং জনজাতিদের এই যে হজগিরি নৃত্য, তো ন্যাচারালি তোমরা যখন প্র্যাকটিস করেন সেই জিনিসটা ওনাদের আয়ত্তে আসে। একটু আগে আমার পূর্ব বক্তারা বারবার বলছিলেন যে এই হজাগিরি নৃত্য শুধু ভারতবর্ষে না, আমাদের স্টেটে তো আছেই, শুধু ভারতবর্ষে না, আজকে আন্তর্জাতিক স্তরেও এই হজাগিরি নৃত্য নিয়ে আমরা গর্ববোধ করি। এবং বিভিন্ন জায়গায় এই হজাগিরি নৃত্য দিয়ে আমাদের টিম, আমাদের ত্রিপুরা সরকার আইসিএ ডিপার্টমেন্টের তরফ থেকে এবং অন্যান্য ভাবে আর্থিক সহায়তায় তাদেরকে বাইরেও পাঠানো হচ্ছে। হজাগিরি নৃত্য মূলত মাইলুমা ওর মাই কথাও নামে পরিচিত, যা আমরা সবাই জানি যে ফসলের উৎসব এবং ধন সম্পদ ও সমৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মী দেবীর আরাধনার একটা নিদর্শন হিসাবে এটাকে উদযাপিত করা হয়। সাধারণত এই যে নৃত্য, সেই নৃত্যের মধ্যে মাটির কলস থাকে, ছোট একটা তেলের বাতি থাকে, বোতল। আমি কথা বলছিলাম একটু আগে অন্যান্য যারা এখানে অতিথিরা আছেন, যে রুমাল বা ফুল বা বাঁশের একটা বড় প্লেট এবং পোশাক এবং অলংকার, এইগুলো হচ্ছে এই হজাগিরি নৃত্যের একটা বিশেষ অলংকার। সেইগুলো নিয়েই সাধারণত এই ধরনের নৃত্য হয়ে থাকে এবং সাধারণত মহিলারাই কিন্তু এই নৃত্য পরিবেশন করে এবং পুরুষেরা তাকে যাতে বাদ্য বাজাতে পারে তাদেরকে অ্যাসিস্ট করার জন্য তারা সেখানে থাকেন। এবং তার যে নৃত্য শৈলী এবং তার যে ভঙ্গিমা, সেগুলো আমরা যখন দেখি বা যারা দেখে তাদের কিন্তু মনোমুগ্ধকর একটা অবস্থা দাঁড়ায় এবং যে কারণে আজকে তার আন্তর্জাতিক স্তরেও তার খ্যাতি অর্জন করেছে। আমাদের বর্তমান সরকার এই বিভিন্ন যে সাংস্কৃতিক সংগঠনগুলো আছে সেগুলো যাতে আরো বেশি করে, সেগুলো যাতে হারিয়ে না যায়, তাকে আরো বেশি রিফাইন করা যায় এবং ট্রেডিশনকে বজায় রেখে সেটা যাতে আরো প্র্যাকটিস করতে পারে, তার ব্যবস্থা আইসিএ ডিপার্টমেন্ট এবং ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা বারবার চেষ্টা করি। এবং তার যে সঠিক পরিচর্যা, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, যে কোনো বিষয়ে যদি স্কিল ডেভেলপমেন্ট না হয়, এবং সেই স্কিল ডেভেলপমেন্ট সব জায়গায়, আজকে ডাক্তারই হোক, ইঞ্জিনিয়ারই হোক, সে নৃত্যকলাতেই থাকুক, হস্তশিল্পীতেই থাকুক, তার ডেইলি আপডেট করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের সরকার, আমরা চেষ্টা করছি যে তাদের কিভাবে আরো আলট্রা মডার্ন এবং আরো আপডেট করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। আরো রিফাইন যাতে হয়, যাতে মানুষ, সারা পৃথিবীর লোক সেগুলোকে দেখে এবং বুঝে। শুধু তাই নয়, এই যে হজাগিরি নৃত্য, সেটা শাস্ত্রীয় সঙ্গীতের, শাস্ত্রীয় নৃত্য যেটা আমরা বলি, তার সাথে তুলনা করা আমি মনে করি সেটা সম্ভব। জনজাতি লোকসঙ্গীত, লোকনৃত্য, হস্তকারু, হস্তশিল্পী ইত্যাদির বিষয়ে আমরা বিভিন্ন কর্মশালা আমাদের আইসিএ ডিপার্টমেন্ট থেকে শিক্ষামূলক ভ্রমণ ও বিভিন্ন মেলার আয়োজনের জন্য আমরা এবার বাজেটে 3 কোটি টাকা আমরা রেখেছি। এটা প্রতি বছরই সেটা থাকবে। হজাগিরি নৃত্যের প্রসারে আমরা সবাই জানি যে প্রবীণ শিল্পী এবং গুরু সত্যরাম রিয়াং 2001-এ পদ্মশ্রী সম্মানে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে তাকে ভূষিত করেন। কিছুদিন আগে আপনারা জানেন যে আমরা ক্যাবিনেটে ডিসিশন নিলাম যে সংগ্রামা পূজা উপলক্ষে স্টেট রেস্ট্রিক্টেড হলিডে হিসেবে আমরা ঘোষণা করে দিয়েছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে জনজাতিদের, এর আগে আমরা কোনোদিন দেখিনি যে জনজাতিদের নিয়ে এত, তাদের যাতে উন্নয়ন হয়, লাস্ট মাইল অব্দি তাদেরকে এতদিন পর্যন্ত কেউ, কোন সরকার এর আগে কিন্তু দেখেনি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আসার পর আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। এবং আপনারা সবাই জানেন যে আজকে ভারতের যিনি রাষ্ট্রপতিজি, অত্যন্ত একদম অজগায়ের একজন ব্যক্তি, সেই দ্রৌপদী মুর্মুজিকে রাষ্ট্রপতিজি বানিয়েছেন। আপনারা নিশ্চয় জানেন যে ত্রিপুরার রাজ পরিবারের একজন ব্যক্তি, আমাদের শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়, ত্রিপুরার থেকে একটা ছোট রাজ্য থেকে একটা বড় রাজ্য তেলেঙ্গানার গভর্নর বানিয়েছেন।
এর থেকে বড় গৌরবের বিষয় আর কিছু কি থাকতে পারে। আমরা এই সরকার আমরা চাইছি যে জনজাতিদের যাতে আর্থসামাজিক উন্নয়ন হয়, বিভিন্ন স্কিম আমরা যেমন রাজ্য সরকারও করছি, আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টও বিভিন্ন স্কিম তার কিছুটা আমাদের মাননীয় মন্ত্রী এখানে বলার চেষ্টা করেছেন। আপনারা সবাই জানেন যে মহারাজাদের সম্মান আমাদের সরকার আসার পর একমাত্র আমাদের সরকার সেটা দিচ্ছে, আগে কিন্তু সেভাবে সম্মান দেওয়া হয়নি। আমরা জানি যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় তার শেষ দিকে যে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট যে এয়ারপোর্ট সেটা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর উনার সময়ে এই সিঙ্গারবিলে এয়ারপোর্ট হয়েছিল। আমাদের সরকার আসার পর 35 বছরের আমরা দেখেছি, এর আগেও 5 বছর, এর আগেও কংগ্রেস সরকার, এই কমিউনিস্টদের সরকার আমরা দেখেছি, কিন্তু আমাদের সরকার কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসেছেন, এসে উনার নামে উৎসর্গ করেছেন যে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট হিসাবে সে আগরতলা এয়ারপোর্ট, সিঙ্গারবিল এয়ারপোর্ট ছিল, আগরতলা এয়ারপোর্ট হলো, সেটাকে এখন মহারাজা বীর বিক্রম নামে সেটা উৎসর্গ করা হয়েছে। এবং সেখানে একটা পূর্ণ বয়ব যে মূর্তি সেখানে স্থাপন করেছেন। আপনারা শুনে নিশ্চয়ই, এর আগেও আপনারা শুনেছেন, আমি একদম যখন ছোট তখনই আমি দেখেছি আগরতলা যে কামানচমনির পাশে একটা ছোট আইল্যান্ড ছিল, সেটার মধ্যে জিরো মাইল হিসাবে ছিল। সেখান থেকে শুরু হতো যে ধর্মনগর কত মাইল, তখন মাইল হিসাবে বলতো, কিলোমিটার বলতো না। আজকে উদয়পুর কত মাইল, শান্তির বাজার কত, সেখান থেকে শুরু হতো। সেটা আস্তে আস্তে আমার চোখের সামনে দেখলাম নিচে সে মাইল ফলক মাটির নিচে চলে গিয়েছিল। এবং সেই যে আইল্যান্ড তার কিন্তু নামগোত্রহীন। আমি যখন মুখ্যমন্ত্রী হলাম সেটাকে মহারাজা বীর বিক্রমের মূর্তি সেখানে স্থাপন করলাম এবং জিরো মাইল ফলককে সেখানে উঠিয়ে সেটাকে আবার নতুন ভাবে সেখানে প্রতিষ্ঠিত করলাম। আমরা মহারাজার জন্মদিন তো ছুটি ঘোষণা করেছি, তাছাড়া গড়িয়া পূজার জন্য আগে একদিন ছুটি দেওয়া হতো যাতে আরো বেশি করে তারা আরো সেই উপভোগ করতে পারে সেই পূজা, তার জন্য 2 দিন আমরা সেটাকে ঘোষণা দিয়েছি। রাজ্যের জনজাতি অধ্যুষিত যে 12টি ব্লককে অ্যাসপিরেশনাল ব্লক হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে, আপনারা সবাই জানেন। সেখানে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা এবং সেখানে তাদের সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন যাতে ভালো হয় তার জন্য আমাদের এই সরকারি স্কিমের মাধ্যমে আমরা বিভিন্ন স্কিমের মাধ্যমে আমরা চেষ্টা করছি। আপনারা সবাই জানেন যে 16ই জানুয়ারি 2020 এই ব্লু রিয়াং শরণার্থীদের 23 বছরের সমস্যা, কোন সরকার এর আগে এই বিষয়ে কর্ণপাত করেননি। ক্রোকোডাইল টিয়ারসি আমরা শুনতাম, কুম্ভীরাশ্রু, কিন্তু আমাদের সরকার আসার পর মাননীয় প্রধানমন্ত্রীজির যে উনার যে চিন্তা ভাবনা সেটাকে এবং উনার মার্গদর্শনে উনার নির্দেশনায় আমরা কিন্তু এই ত্রিপুরা সরকার, মিজোরাম সরকার এবং ব্রু সম্প্রদায়ের মধ্যে আমরা চুক্তি স্বাক্ষর করি। আমরা আজকে এখানে যে রিসা পড়ছি সেই রিসা পাঁচরা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে আপনারা সবাই জানেন যে জিআই ট্যাগ পেয়েছেন। এর আগে পদ্মশ্রী ত্রিপুরাতে কোনো এক নাগারে এইভাবে কেউ দেয়নি। আমাদের সরকার আসার পর মাননীয় প্রধানমন্ত্রীজি 2019 থেকে 2024 পর্যন্ত 7 জন জনজাতি লিজেন্ড ব্যক্তিদের পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। একটু আগে এখানে বলা হয়েছে, আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে ক্যাবিনেটের ডিসিশন হয়েছে আমাদের যারা সমাজপতিরা যারা সমাজের জন্য কাজ করছেন তাদেরকে ভাতা 2000 টাকা করে আমাদের সরকারই দেওয়া শুরু করেছিল। আমরা ডিসিশন নিলাম যে এখানে 2000 ওনারা যদি সমাজের জন্য কাজ করেন তাহলে সেটাকে আমরা কেন বাড়াবো না, তো সেই জায়গায় 2000 থেকে আমরা 5000 করলাম। শুধু তাই নয়, এখানে একটা ক্যাপিং ছিল, সেই ক্যাপিংটা কি, যদি কেউ সমাজপতি, কারণ এটা 3 বছর 2 বছর, এক এক জাতি গোষ্ঠীর মধ্যে 19টা জাতি গোষ্ঠী আছে আর সাব ট্রাইবস অনেক আছে, সেই জায়গায় এক একটা গ্রুপের এক এক নীতি নিয়ম থাকে, সেখানে ওরা এক একবার এক একজন সমাজপতি হয়। তো তার কেউ যদি কোনো সমাজপতি যদি সরকারি কর্মচারী হন বা রিটায়ারমেন্ট হয় তাহলে তাকে দেওয়া হতো। আমরা ডিসিশন নিলাম না, ওরা যদি সমাজের জন্য কাজই করে থাকে ওনাদেরকে আমরা সাম্মানিক দিতে অসুবিধা কি, তো সেই 2000 থেকে আমরা এবার 5000 করেছি। শুধু তাই নয়,
আমরা বলেছি যে এতে করে যে উইথড্র করলাম তাতে দেখা যায় যে 19টি জাতিগোষ্ঠী আছে ঠিকই, কিন্তু তারপরও 13 থেকে ম্যাক্সিমাম 14 জন জাতিগোষ্ঠীর সমাজপত্তির সিস্টেম সব জায়গায় নেই। তা আমরা বললাম, আমি যখন ক্যাবিনেটে চিফ সেক্রেটারি মহোদয়কে জিজ্ঞেস করলাম আমাদের রেজিস্ট্রিকৃত কতজন আছেন, তো মোটামুটি একটা রাফ আইডিয়া দিল 40+ আমাদের জাতিগোষ্ঠী আছে। আমি বললাম সমস্ত জাতিগোষ্ঠীর যারা সমাজ প্রতিভা বা সর্দার বা যেই নামেই যারা লিডার আছেন তাদেরকেও কেন না আমরা সেই 5000-এর আওতায় আমরা আনবো, কেন আমরা দেব না? তারাও সমাজের জন্য কাজ করছে। তা আমি সমস্ত ডিএম কে আমি বলেছি যাতে জানানো হয় কে কোথায় কোন জায়গায় আছেন। আমি যখন রাজ্যসভার সদস্য ছিলাম সেখানেও আপনারা জানেন যে মাত্র 3 দিনের মাথায়, প্রথম দিন আমি ভোট টেকিং নেই, সেকেন্ড টাইম আমাকে বলা হলো যে ডার্লং কমিউনিটি তাকে এখানে যেটা লোকসভার থেকে পাশ হয়েছে কিন্তু রাজ্যসভায় যতক্ষণ ধরে পাশ না হবে সেটা আইনে পরিণত হবে না, তাদেরকে ট্রাইবেল করে যাতে সংযুক্তি দেওয়া হয় তার জন্য আপনার বলতে হবে। আমাকে অল্প সময় দিল, সেখানে আমি এই ডার্লং কমিউনিটির উপর সেখানে আমার বক্তব্য পেশ করেছি এবং তারপরেই আজকে ডার্লং কমিউনিটিও কিন্তু ট্রাইবেল গ্রুপের মধ্যে চলে এসেছে। তো সেইভাবে আমাদের যে ইচ্ছা জাতি জনজাতি মিলে আমরা এই ত্রিপুরাতে আমরা সবাই সুন্দরভাবে বসবাস করি, একজন আরেকজনের হাত ধরে আমরা কাজ করি, সেই দিশায় আমরা কাজ করছি। বড়মুড়া পাহাড়ের নাম হাতাইকোতর আমরা দিয়েছি, গন্ডাছড়ার নাম গন্ডা তৈসা করেছি, 18 মুড়া পাহাড়ের নাম হাচুক বেরেম করেছি। এইভাবে অনেক নদী আপনার বিভিন্ন যে পাহাড় পর্বত বিভিন্ন জায়গার নামাকরণ আমরা চেষ্টা করছি দেওয়ার জন্য। গত 4ই সেপ্টেম্বর 2024 কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজির উপস্থিতিতে আমিও সেখানে গিয়েছিলাম। সেখানে ভারত সরকার, ত্রিপুরা সরকার, এনএলএফটি এবং এটিটিএফ এ একটা চুক্তি সম্পাদিত হয় এবং 24শে সেপ্টেম্বর ত্রিপুরাতে যখন আমি ব্যাক করি সেখানে 2024-এ 4ই সেপ্টেম্বর 2024-এ যখন সেই আমাদের এই যে চুক্তি সম্পাদন হয়, তো সেটা 24শে সেপ্টেম্বর 2024-এ সমস্ত এটিটিএফ এর সদস্য এবং এনএলএফটির এরা অস্ত্র আমার সামনে ওরা অস্ত্র সমর্পণ করেন। আপনারা সেভাবে যে টার্গেট দেওয়া হয়েছে তাদের যে সুযোগ সুবিধা কতগুলো নিয়ম নীতি আছে সেগুলোকে ফলো করে তাদেরকে রিহ্যাবিলিটেট করার প্রচেষ্টা চলছে এবং কাজও চলছে। যা যা দরকার ওনাদের ব্যবস্থা পুনর্বাসনের ব্যবস্থা করেছেন, যেভাবে আমাদের ব্রু রিয়াং শরণার্থীদের যেভাবে করেছেন সেইভাবে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে মার্গদর্শনে সেই কাজটা আমরাও করছি। এখানে বিভিন্ন জেলাতে 84টি যে বনধন বিকাশ কেন্দ্র আমাদের সরকার স্থাপন করেছেন। এখানে আপনারা সবাই জানেন যে ঝাড়ু, আমলকি, তেঁতুল, গন্ধকি, তাছাড়া বনজ দ্রব্য সংগ্রহ এবং তাকে ভ্যালু এডিশন যদি করা যায় তাতে করে তার দামও বাড়ে এবং তাতে করে আর্থিক যে সুবিধা আর্থিক উন্নয়ন সেটা কিন্তু জনজাতিদের মধ্যে সেটা হয়। আপনারা আমাদের ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা প্রায় 1400 কোটি টাকা খুব অল্প সময়ের মধ্যে দু বছরের মধ্যে আমরা 1400 কোটি টাকা আমরা লোন নিয়েছি। সেই তাতে করে 12টি অ্যাসপিরেশনাল ব্লক সহ 23টি জনজাতি যে অধ্যুষিত এলাকা সেখানে শিক্ষা, যোগাযোগ এবং জীবনযাত্রার মান যাতে উন্নয়ন করা যায় সেই যে আমাদের যে প্রকল্প যে ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ এন্ড সার্ভিস ডেলিভারি প্রকল্প সেটাকে বাস্তবিত আমরা করছি। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশ যোজনা এখন পর্যন্ত 9326 জন জনজাতি সুবিধাভোগীকে 25,000 টাকা করে আমরা আর্থিক সহায়তা করছি এবং এর জন্য ব্যয় হয়েছে প্রায় 23,31,50,000 টাকা। যদি শিক্ষাক্ষেত্রের কথা বলি, মোট 3টি ডিগ্রি কলেজ হোস্টেল নির্মাণ হয়েছে, মহিলা কলেজ আগরতলা, আম্বেদকর কলেজ ফটিকরায়ে এবং গন্ডাছড়া সরকারি কলেজে। হোস্টেলের যে আবাসিকরা আছেন তাদের ভাতার হার 2023 সালে 55 রুপিস থেকে বৃদ্ধি করে এখন 80 টাকা করা হয়েছে, যার ফলে 460টি যে হোস্টেল আছে 34,000-এরও বেশি জনজাতি ছাত্রছাত্রীরা উপকৃত হয়েছেন। 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রি মেট্রিক বৃত্তি বছরে 400 টাকা থেকে বাড়িয়ে আমরা 1000 টাকা করেছি। যারা উপযুক্ত ছাত্রছাত্রীরা আছেন যারা ট্রাইবেল জনজাতি গোষ্ঠীর তাদের বিনামূল্যে পাঠ্য বই এবং তাদের মেধা পুরস্কার এবং মূল বিষয়ের উপর কোচিং দেওয়ার ব্যবস্থা এই সরকার করছে।
যারা উচ্চ শিক্ষায় যারা যাচ্ছেন তাদের জন্য এককালীন আমরা আর্থিক সহায়তা আমরা প্রদান করছি। সরকার পরিচালিত যতগুলো জনজাতি হোস্টেলগুলো আছে সেখানে স্মার্ট ক্লাসরুম চালু করার প্রয়াস রয়েছে। আপনারা সবাই জানেন যে জনজাতি কল্যাণ দপ্তর 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত একটি আবাসিক বিদ্যালয় স্থাপন করেছেন। আমবাসা, কাঞ্চনপুর, করবুক 3য় শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত 3টি আশ্রম স্কুল স্থাপন করেছে। এতে করে এই বিদ্যালয়গুলোতে মোট 1008 জন শিক্ষার্থী পাঠরত রয়েছে। 29টি নতুন হোস্টেল নির্মিত হয়েছে এবং তাতে করে 44টি জনজাতি বিদ্যালয় নির্মাণ করা হয়েছে। কিছুদিন আগে ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার আমাকে বারবার বলছিলেন যে বিভিন্ন হোস্টেলে ওয়ার্ডেন নেই। আমি বললাম যা জনজাতিদের জন্য যা যা করার তুমি করো। সেখানে আমাদের ক্যাবিনেটে আমরা ডিসিশন নিয়ে 170 জন হোস্টেল ওয়ার্ডেনকে আউটসোর্সিং ভিত্তিতে সেখানে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনারা সবাই জানেন যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের এই যে একলব্য রেসিডেন্সিয়াল স্কুল সেগুলো কেন আমরা বিভিন্ন জনজাতি এলাকায় আমরা করবো না। 21টি অলরেডি জনজাতি এলাকায় একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের সেটার অনুমোদন দিয়েছে। বর্তমানে 12টি চালু রয়েছে এবং তাতে করে 2475 জন ছাত্র ছাত্রী সেখানে পড়াশোনা করছেন। 6টি এখনো অলরেডি আন্ডার কনস্ট্রাকশন এবং সেগুলো 2026-এর মধ্যে শেষ হবে। বাকি যে 4টি আছে সেটা আগামী 2 বছরের মধ্যে সম্পন্ন হবে। আমাদের এই যে 21টি একলব্য যে আবাসিক বিদ্যালয় যখন পুরোপুরি সেটা স্টার্ট হবে তাতে করে প্রায় 10,380 জন জনজাতি সম্প্রদায়ের যারা শিক্ষার্থীরা আছেন তাদের সেখানে সুযোগ সুবিধা হবে, তাদের সার্বিক উন্নয়ন সেখানে সেই উন্নয়ন হবে, তাদের জ্ঞান বৃদ্ধি হবে, তাতে করে তাদের ক্ষমতায়নও সেখানে বৃদ্ধি হবে। ক্রীড়া আজকে যদি আমরা ক্রীড়া ও আমরা সংস্কৃতির কথা বলি সেখানেও আমাদের যে সরকার আমাদের ইউথ এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট 2টি সিনথেটিক ফুটবল টার্ফ নির্মিত হয়েছে। অলরেডি আরেকটা নির্মাণের জন্য কাজ শুরু হয়েছে। আমরা জানি জনজাতি গোষ্ঠীর এরিয়ার মধ্যে অনেক জায়গার মধ্যে আমরা সারা ত্রিপুরাতেই যে ড্রাগ ফ্রি স্টেট আমরা চেষ্টা করছি যাতে কি করে এখান থেকে আমাদের ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং আমরা নেশামুক্ত ত্রিপুরা তৈরি করব। তো তার জন্য ফুটবল ইজ গেম, ড্রাগস আর শেম এই স্লোগান দিয়ে জনজাতি হোস্টেল বিভিন্ন ফুটবল প্রতিযোগিতার ব্যবস্থা আমরা করছি যাতে করে তার অ্যাওয়ারনেস এবং তার কুফল যাতে সম্পর্কে মানুষ তাদের যে অ্যাওয়ারনেস করা যায় সেই ব্যবস্থা আমরা করছি। জনজাতি গৌরব দিবসে 2023 সালের নভেম্বর মাসে জনজাতি উন্নয়ন মিশন সেটা চালু করা হয়। সেখানেও শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, পানীয় জল এবং সেখানে আর্থসামাজিক ও জীবিকা যে বিষয় সেগুলো মেইন আমাদের টার্গেট। এবং মুখ্যমন্ত্রীর জনজাতি উন্নয়ন মিশনে 50টি হোস্টেলে যাতে সৌর বিদ্যুৎ ব্যবস্থা করা যায় তার জন্য এবং জল পরিশোধনের ব্যবস্থার জন্য প্রায় 19 কোটি টাকা অলরেডি বরাদ্দ করা হয়েছে। আমরা এর মধ্যে 500টি বৈদ্যুতিক অটো রিক্সা যারা বেকার জনজাতি যুবক আছেন তাদের মধ্যে বিতরণের ব্যবস্থা করার জন্য আমরা পরিকল্পনা রয়েছে। ঝুম চাষ সহায়তা প্রকল্প একটা প্রকল্প, সেখানে প্রতি পরিবারকে 2040 টাকা দেওয়া হচ্ছে যাতে করে তারা বীজ এবং শ্রম ও চাষের জন্য তারা সেই পয়সাটা তাদের কাজে আসে। 4179টি পরিবার এতে করে উপকৃত হবে। জনজাতি জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের একটু আগে আমার মাননীয় মন্ত্রী বলেছেন যে 2024 প্রধানমন্ত্রীজি 2রা অক্টোবর যে 2024-এ ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান শুরু করেছিলেন। তাতে করে আমরা প্রায় বিভিন্ন জায়গায় শিবির আয়োজন করেছি এবং সেখানেও প্রায় 12 লক্ষের উপরে জনজাতি যারা নাগরিকরা আছেন সে সুযোগ ওনারা পাচ্ছেন এবং মেইন যে মৌলিক সুবিধা তারা যাতে পেতে পারে তার ব্যবস্থা আমরা করছি। সেখানে তাদের পরিচয়পত্র, আর্থিক অন্তর্ভুক্তি, স্বাস্থ্য ব্যবস্থা এবং বিভিন্ন কল্যাণমূলক কাজ যাতে দেওয়া যায় সেই অ্যাওয়ারনেস যে প্রোগ্রাম সেখানে আমরা বিভিন্ন মেলার মাধ্যমে সেই কাজটা আমরা করছি। শুধু তাই নয়, এখানে যাতে সেই কাজটা প্রপারলি হয় তার জন্য বিভিন্ন
যে আমাদের মন্ত্রীরা আছেন তাদেরকে প্রভারী পর্যন্ত নিযুক্ত করা হয়েছে। বন্ধুগণ, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে 2005 সালে সেটাকে উইথড্র করা হয়েছিল, যে জনজাতিদের যে বিভিন্ন স্কিম আমাদের রাজ্যের এবং আমাদের সেন্ট্রালের স্কিম হয়, সেইগুলো ওখানে সাব ডিভিশনাল যে অফিসার ছিল তারা শুধু একমাত্র এই স্কিমগুলো তারা দেখবে জনজাতি গোষ্ঠী, সেটা উঠিয়ে দেওয়া হয়েছে কিছুদিন আগে এই ক্যাবিনেটে। এই মাসে আমরা সেটা ডিসিশন নিয়েছি, গত মাসে, সেটা পুজোর আগে আমরা ডিসিশন নিয়েছি যে একজন টিসিএ লেভেলে একজন অফিসার সাব ডিভিশনাল লেভেলে এবং ডিস্ট্রিক্ট লেভেলে শুধুমাত্র জনজাতিদের যে বিভিন্ন স্কিম তার কাজই হচ্ছে সেগুলো যেন দেখে, তার ঘোষণা আমরা দিয়েছি। রাবার চাষের এলাকা 30,000 হেক্টর ছিল, সেখান থেকে আমরা বাড়িয়ে 69,000 হেক্টরে আমরা উন্নতি করেছি। 2021 থেকে 2025 এই যে সময়কাল, এর মধ্যে প্রায় 58,000-এরও বেশি ভোক্তা সহায়তা পেয়েছে। 50টি স্মোক হাউস এবং 25টি রাবার প্রক্রিয়াকরণ কেন্দ্র আমরা স্থাপন করেছি। এবারের বাজেটে আপনারা সবাই জানেন যে যারা জনজাতি ছেলে মেয়েরা আছেন তারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম তারা দিতে হয়, তো বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, সিভিল সার্ভিস, ত্রিপুরা সিভিল সার্ভিস, IFS, বিভিন্ন তাদের যাতে প্রপারলি কোচিং দেওয়ার জন্য একটা সুপার 100 স্কিম আমরা চালু করেছি এবারের বাজেটে। 3টি 100 শয্যা বিশিষ্ট একটি ST হোস্টেল স্থাপন করা হবে, 3টি 100 শয্যা বিশিষ্ট ST হোস্টেল স্থাপন করা হবে। এইবার বাজেটে আমরা ডিসিশন নিচ্ছি 50 শয্যা বিশিষ্ট 60টি নতুন হোস্টেল স্থাপন করা হবে। আমার এই কথাগুলো আপনাদের সামনে, যেহেতু আপনারা আজকের এই ধরনের একটা প্রোগ্রাম আপনারা রেখেছেন, আমার মনে হলো এর থেকে ভালো জায়গা আর কিছু হবে না। এগুলো আমাদের বলা এবং এগুলো আপনারা ভাববেন ত্রিপুরা সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে কেন্দ্রে চালাচ্ছেন জনজাতিদের জন্য, আমরা যেভাবে চিন্তা করছি তার বলার জন্যই আমি এই কথাগুলো আমি বললাম। আমি আশা করি এই যে দুদিনের যে এই আপনাদের হজাগিরি ফেস্টিভ্যাল 33তম, সেটা সার্থক হোক এবং ভালোভাবে কাটুক। সবাইকে আমি বিজয়ার শুভেচ্ছা জানিয়ে, আমি লক্ষ্মী পূজার শুভেচ্ছা জানিয়ে এবং আপনাদের এখানে আমাকে নিমন্ত্রণ করার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। নমস্কার, হামবাই। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে। ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের যে প্লে গ্রাউন্ড শান্তির বাজার সাউথ ত্রিপুরায় ব্রু সোশিও কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে যে 33rd স্টেট লেভেল হুজাগিরি ফেস্টিভ্যাল 2025, সেই উপলক্ষে আমাদের মাঝে এখানে মঞ্চে উপস্থিত আছেন একটু আগে যিনি ওনার মূল্যবান বক্তব্য এবং ওনার ডিপার্টমেন্টের তরফ থেকে যে রিয়াং সম্প্রদায়ের জন্য কি কি কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রীজি এবং এই ডিপার্টমেন্ট বিস্তারিত আলোচনা করেছেন। এই ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়